কাপে মাঠের খেলার লড়াই ছাপিয়ে আর্জেন্টিনা দলকে নিয়ে একটি বিষয় খুব আলোচনায়, আর সেটা হচ্ছে আর্জেন্টিনাকে নাকি ফিফা দিচ্ছে বাড়তি অনৈতিক সুবিধা। এই অভিযোগটা, এই গুঞ্জনটা বাংলাদেশ কিংবা বাংলাদেশের সাধারণ দর্শকদের সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ নেই, এটি পৌঁছে গেছে আমেরিকাতেও। আর্জেন্টাইন কোচ স্কালোনিকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেই প্রশ্ন করা হয়েছে, আর্জেন্টিনাকে কি আসলেই বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা? স্কালোনি স্বভাবতই এই প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেছেন। তবে চলুন জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে আসলেই কি ফিফা বাড়তি সুবিধা দিচ্ছে মেসির দলকে। শুরু থেকেই শুরু করা যাক। বলা হয়ে থাকে আর্জেন্টিনাকে নাকি সবসময় সহজ গ্রুপে দিয়ে থাকে ফিফা। তবে এই অভিযোগ ধুপে টেকবে না, কেননা গ্রুপিং এর বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। বিশ্বকাপের গ্রুপ নির্ধারিত হয় ড্র অনুষ্ঠানের মাধ্যমে। এখানে বেশ কয়েকটা প্লট থাকে, যেখানে র্যাঙ্কিং, মহাদেশ, অনেক কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে বিভিন্ন প্লট ভাগ করা হয়। এরপর লটারির মাধ্যমে এক একটা দল এক এক গ্রুপে জায়গা করে নেয়। তো আর্জেন্টিনাকে ইচ্ছাকৃত সহজ গ্রুপে দেয়া হয়, এই অভিযোগ অসত্য বলাই যায়। নিজেদের গ্রুপে আর্জেন্টিনা শীর্ষে থেকে এসেছে নকআউট পর্বে। নকআউট পর্বে আর্জেন্টিনাকে কি ইচ্ছাকৃতই সহজ প্রতিপক্ষ দিতে পারে ফিফা? চলুন সেক্ষেত্রে আগে বিবেচনা করি নকআউট পর্বে এখন পর্যন্ত আর্জেন্টিনার পথ চলাটা কেমন ছিল। সেটার মাধ্যমে আসলে বোঝা যাবে তাদের পথ চলাটা কেমন ছিল বা তাদের ফেভার করছে কিনা ফিফা। আমরা যদি দেখি রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনা যখন এসেছে গ্রুপ টপার হয়ে, তখন তাদের প্রতিপক্ষ ছিল কেপ ভার্দে। এখন কেপ ভার্দে সহজ প্রতিপক্ষ, এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু কেপ ভার্দে যেই গ্রুপে ছিল সেই গ্রুপে ছিল স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে। এই গ্রুপে আপনি যদি বিশ্বকাপ গ্রুপিং এর পরে ভাবতেন, অবশ্যই আপনি ভাবতেন স্পেন নয়তো উরুগুয়ে হবে টপ 2 টিম। উরুগুয়ে যদি কোনোভাবে আমরা যুক্তির খাতিরে ধরে নিই স্পেনের সঙ্গে ড্র করে বাকি দুইটা ম্যাচ জিতে যেত, তাহলে উরুগুয়ে কিন্তু টপে থাকতো। সেক্ষেত্রে স্পেন নাম্বার 2 হলে কেপ ভার্দের জায়গায় স্পেনের সঙ্গে কিন্তু আর্জেন্টিনার খেলা হতো। সেক্ষেত্রে এখানে কিন্তু ফিফার কিছু করার ছিলই না। উরুগুয়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি, তারা বাজে পারফরমেন্স করেছে। স্পেন শীর্ষে থেকেছে, কেপ ভার্দে 2 এসেছে। কেপ ভার্দের সঙ্গে পড়েছে আর্জেন্টিনার ম্যাচ। কেপ ভার্দে কতটা টাফ ফাইট দিচ্ছে সেটা তো আমরা সবাই জানি। এখানেও কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিজম করার সুযোগ ছিল না। এবার একটু আরেকটা ভিন্ন দৃষ্টি, ভিন্ন জায়গা থেকে ভাবনাটার খোরাক শুরু করি। এবার আমার পিছনে একটা গ্রুপ দেখতে পাচ্ছেন, গ্রুপ কে। হঠাৎ করে আপনার মনে হতে পারে গ্রুপ কে নিয়ে কেন আলোচনায় আসলাম। গ্রুপ কে এর শীর্ষে থেকে শেষ করেছিল কলম্বিয়া, তাদের ছিল 7 পয়েন্ট, পর্তুগালের ছিল 5 পয়েন্ট। ডিআর কঙ্গো তৃতীয় দল হিসেবে কোয়ালিফাই করেছিল। আপনি যদি এখন দেখেন এই গ্রুপ থেকে বিশ্বকাপের যখন ড্র হয়েছিল, আপনি কি ভেবেছিলেন যে পর্তুগাল এই গ্রুপ থেকে দ্বিতীয় হবে? পর্তুগাল যে শক্তিশালী টিম, পেন অন পেপারে তারা যতটা ব্যালেন্স দল, তাদেরকে তো বিশ্বকাপের ফেভারিট ধরা হচ্ছিল। এখন যুক্তির খাতিরে ধরেই নেই, যদি পর্তুগাল প্রত্যাশা পূরণ করে গ্রুপের শীর্ষে থেকে পরের রাউন্ডে যেত, তাহলে কি হতো আমরা একটু দেখাই কি হতো। পর্তুগাল যদি শীর্ষে থেকে রাউন্ড অফ 32-তে আসতো, তাহলে তারা এই স্পটটা নিত, অর্থাৎ তারা কলম্বিয়ার জায়গায় আসতো। আমরা যদি ধরে নিই যুক্তির খাতিরে কলম্বিয়ার সঙ্গে তারা জিতে যায়, কলম্বিয়ার সঙ্গে জিতে যাওয়ার পর তারা রাউন্ড অফ 16-এ যেত, এই জায়গাতে সুইজারল্যান্ডের বিপক্ষে কলম্বিয়ার জায়গায় তারা রিপ্লেস হতো। তো এখানে যদি সুইজারল্যান্ডের বিপক্ষে তারা যুক্তির খাতিরে ধরেই নিলাম পর্তুগাল জিতে যেত, প্রত্যাশিত পারফরমেন্স করলে তো তাই হওয়ার কথা ছিল। সেক্ষেত্রে আর্জেন্টিনার সঙ্গে পর্তুগালের কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচটা হতো। সেক্ষেত্রে এখানেও কিন্তু বলার উপায় নেই যে ফিফা মেকানিজম করে সব সহজ প্রতিপক্ষই তৈরি করে রেখেছিল আর্জেন্টিনার জন্য। তো এই অভিযোগটাও কিন্তু ধোপে টিকছে না। তার মানে আমি এটি বলছি না যে আর্জেন্টিনা ফিফা থেকে বা রেফারি থেকে, ম্যাচ থেকে কোনো ধরনের সুবিধা পায়নি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। বেনিফিট অফ ডাউটস এর মতো বেশ কিছু সুবিধা বা অ্যাডভান্টেজ আর্জেন্টিনা পেয়েছে। এই যেমন সবশেষ ম্যাচে মিশরের বিপক্ষে এই ফাউলের বিতর্ক তো সবারই আছে। আমরা যদি গ্রুপ পর্বের ম্যাচের দিকে রিকল করার চেষ্টা করি, অস্ট্রিয়ার বিপক্ষে খেলায় একটা আর্জেন্টিনা গোল পেয়েছিল, যেই গোলের বিল্ড আপে আসলে ম্যাকালিস্টার ফাউল করেছিলেন অস্ট্রিয়ার এক ফুটবলারকে। রেফারির চোখ এড়িয়ে যায় বিষয়টি, যাওয়াটাও স্বাভাবিক ছিল। কিন্তু সেক্ষেত্রে ভিআর অ্যাসিস্ট্যান্ট বা ভিএআর কর্তৃপক্ষ কেন রেফারিকে বিষয়টি আবার দেখার জন্য অনুরোধ করেনি? এখন আমি যেই দৃষ্টান্তগুলো দিলাম, এটার মানে এই নয় যে কেবলমাত্র আর্জেন্টিনায় এই ধরনের সুবিধা পেয়েছে, আরো অন্য দলগুলো পেয়েছে। চলুন এবার সেগুলো দেখে একটা কনক্লুশনে আসার চেষ্টা করি। আমার পেছনে যে ছবিটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা ইংল্যান্ড এবং ঘানার মধ্যকার ম্যাচের। আপনি দেখুন ইংল্যান্ডের এক ডিফেন্ডার কিভাবে ঘানার এক ফুটবলারের গায়ে শরীরের সমস্ত ভার দিয়ে তাকে ফেলে দিয়েছিলেন। রেফারি এটি ফাউল দেননি, যেটা পরিষ্কার একটা পেনাল্টি ছিল। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েন রুনি নিজেও স্বীকার করেছেন। এরপরে আমরা যদি যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগানের কথা ধরি, তাকে রেড কার্ড দেয়া, তার এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নেবার ঘটনা, এখানে ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ, সেটা তো বহুল চর্চিত ঘটনা।
এই উদাহরণগুলোর মতোই বিশ্বকাপে আরও বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে রেফারি, যার অধিকাংশগুলোই গেছে বড় দলগুলোর পক্ষে। এখানে ফিফার ভাবনা আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি কিংবা কোনো নির্দিষ্ট দলকে সুবিধা দেয়া নয়। এখানে ফিফার ভাবনাটা বড় দলগুলোকে সামনের দিকে নিয়ে যাওয়া, টুর্নামেন্টটাকে আকর্ষণীয় করা এবং ব্যবসায়িকভাবে লাভবান হওয়া। এই একবার ভেবে দেখুন তো, ব্রাজিল যদি প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারত, তাহলে ব্রাজিলের সঙ্গে কার দেখা হতো? আর্জেন্টিনার। ব্রাজিল আর্জেন্টিনা মহারণ হলে ফিফা কি পরিমাণ অর্থ আয় করত?